ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজ আলাদা করার সিদ্ধান্ত। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি বন্ধ। মাঠের আন্দোলনে ইবতেদায়ী শিক্ষকরাও। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির ১০ সমঝোতা, পরস্পরের বিরুদ্ধে কথা না বলা এবং হেয় না করার ওয়াদা। এই ইসি কোনো অন্যায় সহ্য করবে না, হুঁশিয়ারি কমিশনার সানাউল্লাহ বললেন। চাইলেই রাতের ভোটে জড়িতদের ফায়ার করা যায় না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে আলাদা হলো ৭ কলেজ। নতুন করে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজের আলাদা হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। ৭ কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন ৭ কলেজের অধ্যক্ষরা। টানা ৩ ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠকের শুরুতে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি ৭ কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজের দীর্ঘ ৮ বছরের সম্পর্কচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মানের সাথে আলাদা হচ্ছে ৭ কলেজ। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে ভর্তি না নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। এদিকে পৃথকীকরণের সিদ্ধান্তকে যুগোপযোগী দাবি করে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ৭ কলেজের মতো একটা গলার কাটাই বিশ্ববিদ্যালয়ের সাথে না থাকুক, সেটা আমাদের জন্য ভালো, ওদের জন্য ভালো। আমরা আমাদের ক্যাম্পাসের স্বতন্ত্রতা এবং তাদের স্বতন্ত্রতা ফিরিয়ে দিয়েছে, যেহেতু এটা যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি। গতকাল সন্ধ্যা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। মধ্যরাতে ভিসির বাসভবনের উদ্দেশ্যে ক্যাম্পাস এলাকায় গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। দীর্ঘ ৮ বছর পর সহিংসতা আর সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো ৭ কলেজ। ৭ কলেজকে গলার কাটা অভিহিত করে শিক্ষার্থীরা বলছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের জন্য যুগোপযোগী সিদ্ধান্ত। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের রহমত। সরাসরি কথা বলছি তার সাথে। মোবাশ্বের, ৭ কলেজ নিয়ে নতুন সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা কি বলছেন আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেবা আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা কলেজের যে অডিটোরিয়াম কক্ষ, সেই অডিটোরিয়ামের কক্ষের সামনে। আপনারা জানেন যে এই অডিটোরিয়ামের কক্ষের কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের সাথে যে শিক্ষকেরা রয়েছেন তাদের একটি মিটিং অনুষ্ঠিত হবে এবং সেই মিটিংয়ের পরেই আসলে জানা যাবে তাদের যে ৬ দফা দাবি ছিল, সেই ৬ দফার দাবির যেই মূল যেই দাবিটি ছিল যে সহ উপাচার্য তার যে পদত্যাগ, সেই বিষয়ে তো আমরা জানতে পারবো। তাছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে এই ৬ দফার দাবির মাঝে যেটি প্রধানতম দাবি ছিল যে তাদের ৭টি কলেজ, ঢাকার যে বড় 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিয়ে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। সেই দাবি কিন্তু ইতিমধ্যেই গৃহীত হয়ে গেছে এবং ছাত্রদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে তারা বলছেন যে আমাদের যে মূল দাবি সেটা আমরা পেয়ে গিয়েছি এবং বাকি যে 5টি দাবি ছিল সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব এবং আলোচনার পর শিক্ষকদের সাথে আলোচনার পরেই তারা বাকি বিষয়টি বলতে পারবে। এছাড়া আরেকটি বিষয়টি জানিয়ে রাখি যে ছাত্ররা যখন আন্দোলন করছিল তখন কিন্তু তারা বলছিলেন যে স্বাভাবিক আমাদের যে দাবি, মূল দাবি সেটা আমরা পেয়ে গিয়েছি এবং ছাত্রদের মাঝে যে সংঘাতের ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যে হাতাহাতি বা রক্তপাতের যে ঘটনাটি ঘটেছিল, তারা এটি আর চাচ্ছে না। তো সর্বোপরি যদি বলা যায় এই যে মিটিংটি হবে সেই মিটিংয়ের পরেই আমরা তাদের যে ৬ দফা দাবি বা তাদের যে 4 ঘন্টার আলটিমেটাম ছিল সেই আলটিমেটামের বিষয়ে বিস্তারিত বলতে পারবো। এই ছিল সর্বশেষ। মোবাশ্বের, ধন্যবাদ আপনাকে।
জাতীয়করণের দাবি মেনে নিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আগামীকাল দুপুর 2টার ভিতরে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তার পক্ষ থেকে যদি স্পষ্ট ঘোষণা না নেওয়া হয়, সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আগামীকাল দুপুর 2টায় আমাদের কেন্দ্রীয় কমিটির সমস্ত শিক্ষকদের নিয়ে পরামর্শ সাপেক্ষে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। এবার ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে 10 দফা সিদ্ধান্তে একমত হয়েছে দল দুটি। একে অন্যকে হেয় না করা, ইসলামী শরিয়া বিরোধী কোনো কথা না বলা সহ টেকসই রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে আলোচনা করতে পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলনের নেতারা। প্রায় 2 ঘন্টা বিএনপি মহাসচিবের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ইসলামী আন্দোলনের নেতারা। বৈঠকে 10 দফা দাবির বিষয়ে বিস্তারিত আলোচনার পর যৌথ সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানান বিএনপি মহাসচিব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। দ্রুত সময়ে নির্বাচন সহ বিএনপি মহাসচিবের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেই জানান ইসলামী আন্দোলনের আমির। সম্মানিত বিএনপির মহাসচিব, তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, এটা আমরা চাচ্ছি। আলোচনা চলবে, থাকবে সৌহার্দ্য, এমন প্রত্যাশার কথাও জানান বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতারা। মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশন কোনো অন্যায় সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে তথ্য সহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কমিশনার আরও বলেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না, সংশ্লিষ্ট সকলেরই হয়। চাইলেও রাতের ভোটে সম্পৃক্তদের ফায়ার করে দিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, তবে যাচাই করা যাবে কারা অংশীজন বনে গিয়েছিল আর কারা বাধ্য হয়েছিল। নির্বাচন কমিশনার শক্ত, সৎ ও নিষ্ঠাবান থাকলে তার অধীনস্থ কর্মকর্তারাও বাধ্য থাকবে বলে মনে করেন তিনি। নির্বাচনের নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী ও বিএনসিসির সদস্যদেরও সংযুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। আমাদের
ইয়াং জেনারেশন এই জুলাই এবং অগাস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে ব্যক্তি নাগরিকের অধিকার কি জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কি হতে পারে। আমার মনে হয় এটাকে আমাদের কাজে লাগানো উচিত, এই ফোর্সটাকে। তবে নিশ্চিত থাকেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সজ্ঞানে জ্ঞাতসারে কোনো অন্যায় সহ্য করা হবে না। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে কেরানীগঞ্জের পাটজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আহ্বান জানান। আমানুল্লাহ আমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে হাজার শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। সংস্কার কাজ প্রায় শেষের দিকে। এবার অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে। 2024 ছাত্র জনতা রক্ত দিয়ে তারা এই বাংলাদেশকে আবার নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তার সংস্কার কাজ প্রায় শেষের দিকে। নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন, ভোটার লিস্ট হালনাগাদ হচ্ছে এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই জাতির প্রত্যাশা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। দুপুরে রংপুর মহানগর বিএনপির কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য সন্তান তুল্য, তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থা স্বাভাবিক করা সহ দমিয়ে রাখা যাবে ষড়যন্ত্রকারীদের। দেশকে গণতন্ত্রমুখী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। উপস্থিত ছিলেন দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তারা একটা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি যে এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। তারা যেভাবে এগোতে চাচ্ছে সেটি যাতে গণতন্ত্রের পথে এগোয়, অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগোয়, তাহলে বাজার স্থিতিশীল হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ষড়যন্ত্রকারীদেরকে রুখা সম্ভব হবে। সেই জন্য এখন জাতীয় ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জন্য আমদানি করা বিলাসবহুল 26টি সহ 44টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে 24টি গাড়ির প্রতিটির মূল্য প্রায় 10 কোটি টাকা করে। বিলাসবহুল এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় মন্ত্রীদের জন্য আমদানি করা হলেও আওয়ামী লীগ সরকারের পতনের কারণে গাড়িগুলো তাদের ভাগ্যে জোটেনি। সেই গাড়িগুলো নিলামে বিক্রির জন্য তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নিলামে শুধু ল্যান্ড ক্রুজার গাড়ি আছে 26টি। কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন জানান, চট্টগ্রাম বন্দরে জায়গা খালি করার জন্য গাড়িগুলো অকশন শেডে আনা হয়েছে। নতুন গাড়িগুলো দ্রুত নিলাম শেষ করে বিক্রি করতে পারলে ক্রেতা ও সরকার উভয়ই লাভবান হবে। কাস্টমস জানায়, আগ্রহীরা 16 ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত অনলাইনে দর জমা দিতে পারবেন। পরদিন 17 ফেব্রুয়ারি দুপুর 2টায় দরপত্রের বাক্স খোলা হবে। 2 থেকে 4 ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল নরসিংদীর পলাশ উপজেলার প্রভাবশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটনের বিরুদ্ধে। প্রায় 582 কোটি টাকা মূল্যের 72,000 টন সার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। 5 আগস্ট সরকার পতনের পর যুবদল নেতা শামীম হত্যা মামলায় কারাগারে এই প্রভাবশালী নেতা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সার ব্যবসায়ী নরসিংদীর পলাশ উপজেলার প্রভাবশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটন স্থানীয়দের কাছে আওয়ামী লীগের ডোনার হিসেবে পরিচিত। তার ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ 2008, 18 ও 23 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তাদের ভাগ্নে আল মুজাহিদ হোসেন তুষার ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র। তারা বলছেন, টেন্ডারবাজি, অবৈধ গ্যাস সংযোগ, চাঁদাবাজি, জমি দখল সহ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পটন, দিলীপ ও তুষার। জমি দখল, গাঁজা, ফেন্সিডিল, অস্ত্র, এমন কোনো ব্যবসা নাই তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই। এবং আমাদের বাড়িতে পুলিশ পাঠায় আমাদেরকে যেভাবে ষড়যন্ত্র ওরা করছে, এতে এলাকাবাসী সবাই আতঙ্কিত ছিল। বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদেরকে প্রার্থী হতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বাড়িঘরের থেকে থাকতে না দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডগুলোই পটন সাহেবের নেতৃত্ব হয়েছে।
সাবেক এমপি আশরাফ খান দিলীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলা করেছে দুদক। ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। বিরোধী রাজনৈতিক দলসহ নিজ দলের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। হলফনামার তথ্য অনুযায়ী ২০১৩ সালে পটনের সম্পদ ছিল প্রায় ৯.৫ কোটি টাকার। ১০ বছরের ব্যবধানে ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৪৬ কোটি টাকায়। এর বাইরেও নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ। আমাদের তো একটা এমপির কাছে অনেক কিছু প্রত্যাশা থাকে আমাদের জনগণ হিসেবে, যে এমপিরা রাস্তাঘাট উন্নয়ন করবে, এলাকার উন্নয়ন করব, কিন্তু ওরা তো এরকম কোনো কিছু কারণ নাই। আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত এবং তারা যদি কোনোদিনই ওনার কাছে গিয়ে কোনো প্রশ্রয় পায়নি। নতুন বাংলাদেশ গড়তে পটন খানদের মতো দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিশিষ্টজনদের। রাজনীতির ছদ্মবেশ ধারণ করে রাজনীতির সাইনবোর্ড ব্যবহার করে অনেকে দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছে। এটা নিঃসন্দেহে আমি বলবো বাংলাদেশের জন্য একটা প্রধান সমস্যা, এবং ওইগুলোকে চিহ্নিত করে দেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করা উচিত। শেখ হাসিনা পরিবারের সদস্য ঘিরে অনেক কেলেঙ্কারির কথা আমরা শুনেছি, ওই সময়ে তদন্ত হয়নি। এখন এই সরকারের আমলে এটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে তার যে সম্পদ আছে, যেটুকু তার একটা মানুষের জীবনে এত সম্পদ সম্ভব না যদি পূর্বপুরুষরা রেখে না যায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অবৈধ সম্পদের মালিকদের আইনের আওতায় আনার দাবি নরসিংদীবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত জনসচেতনতামূলক প্রচারণা সভা হয়েছে মানিকগঞ্জে। সদর উপজেলার সৈয়দপুর এলাকায় সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার পাথরঘাটায় দোয়া ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও শহীদ আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ২০০ অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের কাশীপুর বহুমুখী বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে এসব বিতরণ করেন তালা উপজেলা যুব দলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাজনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। দুর্গম নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন কুকিছাড়া এলাকায় দরিদ্র পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পাহাড়িদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান। কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা দিয়েছে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া মিলিটারি ফার্ম লালমনিরহাট। সদরের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এতে উপস্থিত ছিলেন মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পীযূষ কুমার বিশ্বাস সহ অনেকে। বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা হয়েছে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে। এর আয়োজন করে জেলা তথ্য অফিস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। জয়পুরহাটের খঞ্জনপুর হাই স্কুলে তারুণ্যের আলোচনা সভা ও জুলাই ২৪-এর গণ অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। ঝালকাঠি শহরের সাথে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সংযোগস্থল পৌর খেয়াঘাটে ট্রলার মাঝিদের বাড়তি ভাড়া আদায় ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। স্থানীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। পর্দানশীল নারীদের ১৬ বছর যাবৎ নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মহিলা আঞ্জুমান।
আওয়ামী অনুপ্রবেশকারী দিয়ে ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি অনুমোদনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। সুন্দরগঞ্জের শোভাগঞ্জ বাজারে ছাপরহাটিতে আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। ময়মনসিংহে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের 3 দিনব্যাপী 30তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন 19 পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। এ উপলক্ষে সম্মিলিত কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লে পরিবেশন করে শিক্ষার্থীরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক শরীফা হক। ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। স্থানীয় ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার। গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ সদর উপজেলার জহুরুল হক কলেজ টাইব্রেকারে 3-0 গোলে মুকসুদপুর উপজেলার বঙ্গরত্ন কলেজকে পরাজিত করেছে। চট্টগ্রামের ফটিকছড়ির হারোয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল রাঙাপানি এলাকায় ভার্মি কম্পোস্ট সার তৈরি কার্যক্রম এবং কৃষকদের বিভিন্ন মাঠ পরিদর্শন করে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাদের একটি প্রতিনিধি দল। পরে তারা কৃষানীদের সাথে মতবিনিময় করেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি বন্ধ। মাঠের আন্দোলনে ইবতেদায়ী শিক্ষকরা। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির 10 সমঝোতা, পরস্পরের বিরুদ্ধে কথা না বলা এবং হেয় না করার ওয়াদা। এই ইসি কোনো অন্যায় সহ্য করবে না, হুঁশিয়ারি কমিশনার সানাউল্লাহ বললেন, চাইলেই রাতের ভোটে জড়িতদের ফায়ার করা যায় না। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।